আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে আরসিটিভি আয়োজিত বিশ্বকাপ ম্যাচ বিশ্লেষণ শোতে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি অর্পা, এবং আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে আছেন অদিত এবং রাশিদ। আজ আমরা আলোচনা করব ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া বিশ্বকাপ গ্রুপ এল এর একটি বহুল আলোচিত ম্যাচ নিয়ে, যেখানে জয়ী হয়েছিলেন ইংল্যান্ড। ম্যাচে ছিল আক্রমণ, পাল্টা আক্রমণ, গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত এবং ব্যক্তিগত কিছু পারফরমেন্স, যা ম্যাচের ফল নির্ধারণে পার্থক্য করে দিয়েছে। ঠিক তাই, আজ আমরা আলোচনা করব ম্যাচের কৌশল, টার্নিং পয়েন্ট, সেরা পারফর্মার এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত, এবং এই ফলাফল গ্রুপ সমীকরণে অন্য কোনো পরিবর্তন ফেলতে পারে কিনা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই গেস্টের কাছে। অদিত, প্রথমার্ধে ইংল্যান্ডের আক্রমণ এত কার্যকর কেন ছিল? ধন্যবাদ। গতকাল গ্রুপ এল এর ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার যে ম্যাচটি আমরা উপভোগ করেছি, ইংল্যান্ড ক্রোয়েশিয়া দুটি টিমই তাদের চমৎকার পারফরমেন্সের জন্য পরিচিত। ইংল্যান্ড শুরু থেকেই মিডফিল্ডে বল পজিশন ধরে রাখে, তাদের উইংয়ের সঠিক ব্যবহার করে। হ্যারি কেন এবং তাদের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহামকে কেন্দ্র করে খুব সুন্দর তারা আক্রমণ সাজিয়ে তোলে, এবং এ সব কিছু মিলিয়েই তাদের এত সুন্দর আক্রমণ কার্যকারিতা, আমি মনে করি এগুলোর কারণেই ইংল্যান্ড যতবার আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। আমি একটু সংযুক্ত করতে চাই। ইংল্যান্ড বরাবরই বিশ্বকাপে এবং যে কোনো প্রিমিয়ার লিগ তাদের যে খেলা হয়, তাদের খেলাগুলি হয় প্রচণ্ড আক্রমণাত্মক খেলা। তারই ধারাবাহিকতায় আমরা এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখতে পেরেছি যে ইংল্যান্ড শুরু থেকেই কিন্তু চমৎকার অ্যাটাকিং মোডে খেলাটা স্টার্ট করেছে, যা ক্রোয়েশিয়ার যে ডিফেন্ডার যারা ছিলেন অনেক ম্যাক্সিমামই পরাস্ত হয়েছেন। অদিত, ক্রোয়েশিয়া কোথায় রক্ষণভাগ বেশি সমস্যায় পড়েছিল? গতকাল ম্যাচে ইংল্যান্ড যতবারই কর্নার কিক মেরেছে বা থ্রু বল দিয়েছে তাদের মিডফিল্ড থেকে বা অ্যাটাকিং মিডফিল্ড থেকে, যেসব বল হ্যারি কেনকে উদ্দেশ্য করে দিয়েছে, এবং আমরা যদি প্রথম গোলটির কথা চিন্তা করি, যেটি লুকা মদ্রিচের একটি ফাউলের কারণে হয়েছে, সেটিও কিন্তু আমরা দেখেছি যে ডি বক্সের ভিতরেই। তো ডি বক্সের ভিতরে যতবার সেট পিচ হয়েছে বা কর্নার কিক হয়েছে, সেই সময়গুলোতেই ক্রোয়েশিয়ার রক্ষণভাগের সেন্টার ব্যাকরা একটু ইতস্তত বোধ করেছে, তারা চার্জ করতে গিয়েছে, এবং প্রথম গোলটিও লুকা মদ্রিচের একটি ফাউলের কারণে আমরা দেখেছি। এবং দ্বিতীয় গোলটির কথা যদি আমরা চিন্তা করি, হ্যারি কেন টোটালি আনমার্কড অবস্থায় ছিল, রক্ষণভাগরা এখানে টোটালি ব্যর্থ হয়েছে, এবং হ্যারি কেন সুন্দর একটি হেডারের মাধ্যমে দ্বিতীয় গোল করেছে। এসব কিছু মিলিয়েই প্রথমার্ধে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ খুব ইতস্তত বোধ করেছে ইংল্যান্ডের অ্যাটাকারদের আটকাতে। প্রথমার্ধে ম্যাচের টার্নিং পয়েন্ট কোন মুহূর্ত ছিল? ধন্যবাদ অর্পা আপু আপনাকে, এবং তারই সাথে ধন্যবাদ জানাই আরসিটিভিকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমার্ধ যদি আমরা ভালো মতো দেখি, যে দুই দলেই কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে প্রদর্শনটা তারা করতে পেরেছিল, এবং বল পজিশনিংয়ে যদি আমরা দেখি যে দুই দলেরই মোটামুটি 50-50 বল পজিশনটা ছিল। প্রথমার্ধের কাঙ্ক্ষিত ঘটনা বলতে গেলে আমরা 8 মিনিটের মাথায় লুকা মদ্রিচ কর্তৃক যেই ফাউলটি আসলে হয়, তো সেখান থেকে ইংল্যান্ড আসলে একটি পেনাল্টি পেয়ে যায়, এবং এই পেনাল্টিটা হ্যারি কেন অত্যন্ত দক্ষতার সাথে একটি গোল করে বসে, এবং মোটামুটি বলতে গেলে এটি একটি ম্যাচের টার্নিং পয়েন্ট। আর আরেকটি যেটি বিষয় আসে সেটি হলো যে গোল করার পরেও ক্রোয়েশিয়া তার সমতায় ফিরতে পেরেছে, এবং ম্যাচের শেষ মিনিটে ক্রোয়েশিয়ার দ্বারা যে গোলটি করে আসলে তারা 2-2 সমতায় ফিরেছে, এটাই বলা যেতে পারে প্রথমার্ধের একটি টার্নিং পয়েন্ট। মিডফিল্ডের লড়াইয়ে কোন দল এগিয়ে ছিল বলে তুমি মনে করো? ধন্যবাদ অর্পা আপু আপনাকে। একটি খেলার প্রাণকেন্দ্র বলতে গেলে আসলে মিডফিল্ড। তো মিডফিল্ড সাজিয়ে যেই দল যতটা অ্যাটাকিংয়ে যাবে এবং ডিফেন্সিভলি যতটা তারা সুসংগঠিত করতে পারবে, সেই দলে আসলে ফুটবল ম্যাচটাকে ততটা ডমিনেট করতে পারবে। তো আমরা যদি দেখি যে ইংল্যান্ডের মিডফিল্ডের কথা আসলে বলতে যাই যদি, তো জুড বেলিংহাম এবং হ্যারি কেন সহ তারা যেইভাবে আক্রমণটাকে সাজিয়ে নিয়েছিল, তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে ইংল্যান্ডের মিডফিল্ডটাই আসলে ততটা ডমিনেট করতে পেরেছে, এবং খেলার মধ্যেও সেটার ইতিবাচক ফলাফল আমরা দেখতে পেয়েছি। ম্যাচের শুরু থেকে ইংল্যান্ড কেন এত আক্রমণাত্মক ছিল? যেহেতু বিশ্বকাপের ম্যাচ, তো বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই প্রতিটি টিম চায় যে তাদের প্রথম ম্যাচটি যাতে তারা জয়যুক্ত হয়, এবং ইংল্যান্ড তো এবার অবশ্যই আমাদের ফেভারিট একটা টিম, ইংল্যান্ড বলি, ক্রোয়েশিয়া বলি, এবং তারা একে অপরের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই।
তাই ইংল্যান্ড শুরু থেকেই চেয়েছে তাদের বল নিজের কাছে রাখতে। তারা বল পজিশনও খুব সুন্দর তারা রেখেছে, তারা বারবার অ্যাটাকিংয়ে গিয়েছে এবং আমরা কালকের ম্যাচে দেখেছি যে ইংল্যান্ড যতবারই তাদের বল পজিশন হারিয়েছে তারা খুব দ্রুত প্রেসিং করেছে, তারা তাদের উইংয়ের চমৎকার ব্যবহার করেছে, সেট পিস থেকে খুব সুন্দর সুন্দর থ্রু বল তারা দিয়েছে এবং কর্নার কিকগুলো তারা যেটা নিয়েছে সেগুলো খুব চমৎকার ছিল এবং আমাদের দ্বিতীয় গোলটি যেটি ছিল ইংল্যান্ডের সেটিও কর্নার কিক থেকেই এসেছে, যেটিতে হ্যারি কেন হেড দিয়ে গোল দিয়েছে। তো ইংল্যান্ডের সব মিলিয়ে আগ্রাসী খেলার যথেষ্ট কারণ রয়েছে, কারণ ক্রোয়েশিয়াও খুব চমৎকার একটি দল। তারা 2018 বিশ্বকাপে আমাদের রাশিয়া বিশ্বকাপ যেটি হয়েছিল, সো সেই বিশ্বকাপে তারা ফাইনাল পর্যন্ত গিয়েছিল। জি। তাই ক্রোয়েশিয়াকে ছোট করে দেখার এখানে কিছুই নেই। এই সব মিলিয়েই ইংল্যান্ডের মাথায় আগে থেকেই ছিল যে একটা শুরু থেকেই যদি তারা পুরো ম্যাচের লিডটা তারা যদি নিয়ে নিতে পারে তাহলে তাদের জন্যই এটা একটি শুভকর বিষয় হবে এবং ইংল্যান্ড সেটি করতে পেরেছে। তারা শুরুতেই 2টি গোল করেছে, কিন্তু ক্রোয়েশিয়া যে একবারে পিছিয়ে ছিল তাও নয়, তারাও 2টো গোল শোধ করেছে এবং সব মিলিয়ে এসব কিছুর দিক চিন্তা করলেই বোঝা যায় যে ইংল্যান্ডের আক্রমণাত্মক খেলা বা আগ্রাসী খেলার কারণ। আচ্ছা রাশি, প্রথমার্ধে সবচেয়ে বড় ট্যাকটিক্যাল পার্থক্য কোথায় ছিল? প্রথমার্ধের খেলা আমরা যদি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ফরমেশনটা দেখি তো দেখতে পাচ্ছি যে আমরা ক্রোয়েশিয়া শুরুতেই 3জন ডিফেন্স নিয়ে খেলেছে এবং ইংল্যান্ড খেলেছে 4জন ডিফেন্স নিয়ে। তো 3জন ডিফেন্স নিয়ে আসলে ক্রোয়েশিয়া যেটা চেষ্টা করেছিল যে তারা হয়তো বেশি আক্রমণাত্মকভাবে খেলবে এবং হয়তো তারা সেই কাজে একটু সফলতাও পেয়েছিল, কিন্তু ইংল্যান্ড যেটা করেছে যে তারা ডিফেন্সের সাথে সাথে তারা আক্রমণেও অনেকটা প্রভাব বিস্তার করতে পেরেছে এবং সেই কাজে তারা অবশ্যই সফল হয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি হ্যারি কেন ডি বক্সের বাইরে থেকে কর্নার থেকে যেই গোলটি দিয়েছে সেটি কিন্তু আসলে অত্যন্ত চমৎকার একটি গোল ছিল। এবং তাছাড়াও ক্রোয়েশিয়া যেই কাজটি করেছে যে তারা মিডফিল্ড থেকে বল আসলে লুকা মদ্রিচের মাধ্যমে সামনের দিকে অনেকটা প্রেস করার চেষ্টা করেছে এবং তারই সাথে সাথে ইংল্যান্ড যতবারই তারা আক্রমণে এসেছে এবং ইংল্যান্ডকে তারা রুখে দেওয়ার চেষ্টা করেছে। তো প্রথমত ট্যাকটিক্যাল বলতে গেলে আসলে এটাই। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া কি পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল? প্রথমার্ধে যেহেতু দুটো দলেরই 2-2 করে তারা হাফ টাইমে যায় এবং হাফ টাইমে আসার পরে প্রতিটি দলই চেষ্টা করে আবার শুরু থেকে বিল্ড আপ করার, যেটি ক্রোয়েশিয়াও করেছে। তারা মিডফিল্ডে বল রাখার চেষ্টা করেছে, উইং ব্যবহার করার চেষ্টা করেছে, তারা অ্যাটাকিং মিডফিল্ড থেকে উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু আসলে সব কিছুই তাদের বিফলে গিয়েছে। আমাদের জুড বেলিংহাম ইংল্যান্ডের তিনি রাইট থেকে খুব সুন্দর একাই বল টেনে নিয়ে যে গোলটি করেছে, এটির কারণে আসলে ক্রোয়েশিয়া যে ট্যাকটিক্স আসলে ইউজ করতে চেয়েছে তাদের সব কিছুই সফল হয়ে ওঠেনি। জুড বেলিংহামের এই গোলটির পর থেকেই, যেটি সেকেন্ড হাফের 47 মিনিটে হয়েছে, খুব সেকেন্ড হাফ শুরুর খুব তাড়াতাড়ি এই গোলটি জুড বেলিংহাম করেছে এবং যার কারণে আসলে ক্রোয়েশিয়া পরবর্তীতে নিজেদের প্লে মেকিং বলি বা বল কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ সেকেন্ড হাফের শুরুতেই একটি গোল হজম করা বিষয়টা আসলে যে কোনো টিমের পক্ষেই তাদের মিডফিল্ড, তাদের উইং এবং তাদের অ্যাটাকিং এবং সবথেকে বেশি ক্রোয়েশিয়ার ডিফেন্স বারবারই ব্যর্থ হয়েছে। হ্যারি কেনকে আটকাতে ব্যর্থ হয়েছে, জুড বেলিংহামকেও আটকাতে ব্যর্থ হয়েছে এবং সব মিলিয়েই আমরা বলতে পারি এসব কিছুর কারণেই ক্রোয়েশিয়া চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইংল্যান্ড কিভাবে লিড ধরে রাখতে সক্ষম হয়েছে? দ্বিতীয় হাফের শুরুতেই জুড বেলিংহাম যে গোলটি দিয়েছে এবং ওই গোলটি দেওয়ার পর থেকেই ইংল্যান্ড তাদের মিডফিল্ডে খুব সুন্দর খেলেছে। আমাদের প্রথমেই রাশিক যেটি বললেন যে একটি টিমের
মূল চালিকা শক্তি তাদের মিডফিল্ড। কারণ আমরা যদি চিন্তা করি মিডফিল্ড থেকে আপনি যদি ক্রিয়েটিভ প্লেমেকিং করতে পারেন তাহলে তাদের উইঙ্গার বা অ্যাটাকিংয়ের পক্ষে খুব সুন্দর হয় যে তারা গোলটি করতে পারে। এবং যদি মিডফিল্ড ব্যর্থ হয় তাহলে আসলে মিডফিল্ডের পরে যেটা আমাদের ডিফেন্স থাকে, সম্পূর্ণ দায়িত্বটাই থাকে হচ্ছে দেন ডিফেন্সের উপরে চলে আসে। তাই ইংল্যান্ডের জুট বেলিংহামের যে গোলটি দিয়েছে সেই গোলটির পরে ইংল্যান্ডের মিডফিল্ড খুব চমৎকার খেলেছে, তারা নিজেদের মধ্যে বল ধরে রাখতে পেরেছে এবং তারা 3টি গোল হওয়ার পরও তারা কিন্তু তাদের, আমরা যদি বলি তারা যখনই বল তাদের পজিশন হারিয়েছে তারা দ্রুত প্রেসিং করে বল আবার নিজের দখলে নিয়েছে। তারা 2 উইং খুব সুন্দর ব্যবহার করেছে এবং তাদের সবসময় একটা ইন্টেনশন ছিল যে হ্যারিকেনকে কেন্দ্র করে তারা যতবারই অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে হ্যারিকেনকে কেন্দ্র করেই তারা অ্যাটাকে গিয়েছে। এবং সব মিলিয়ে এসব কিছু দেখেই তারা আলটিমেটলি শেষ পর্যন্ত তারা লিডটি ধরে রাখতে সক্ষম হয়েছে। এবং ক্রোয়েশিয়াও পরবর্তীতে আর কোনো গোলের দেখা পায়নি, কারণ ইংল্যান্ডের মিডফিল্ড খুব চমৎকার প্রদর্শনকাল করেছে। রাশি, ক্রোয়েশিয়া 2 গোল করলেও কেন ম্যাচ জিততে পারলো না? দ্বিতীয় অর্ধের খেলা যদি আমরা দেখি যে ক্রোয়েশিয়া কিন্তু তাদের বেশ কিছু সাবস্টিটিউট, গুরুত্বপূর্ণ সাবস্টিটিউট করেছে এবং সেই হিসাবে ইংল্যান্ডও কিন্তু তাদের বেশ কিছু সাবস্টিটিউট করেছে। ইংল্যান্ডের সাবস্টিটিউটে আসলে পরিবর্তনটা তখনই আসে যখন মার্কোস রাশফোর্ড এবং সাকা ফিল্ডের মধ্যে নামে। তো এরা দুইজন নামার পরে আসলে আমরা দেখতে পারি যে তাদের আক্রমণ আরও বেশি কার্যকর হয়, আরও বেশি দ্রুত হয় এবং তারা একটি গোলও করতে সক্ষম হয়। তো দেখা যায় যে তারা ক্রোয়েশিয়ার ডিফেন্সকে ভালোভাবেই একটু চাপের মধ্যে রাখতে পেরেছিল এবং ক্রোয়েশিয়াও কিন্তু চেষ্টা করেছিল যে তারা ম্যাচের মধ্যে ফিরে আসবে বা তাদের মিডফিল্ড এবং ডিফেন্স সামলে নিয়ে আক্রমণে কিভাবে তারা যেতে পারবে। তো আসলে সব কিছু ঠিকঠাক থাকলেও আসলে তাদের রক্ষণার্থে ভুল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হারানো, এইসব দিকের কারণে হয়তো তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছিল না এবং তার ফলে তারা যে কাঙ্ক্ষিত গোলটা সেটা আসলে করতে ব্যর্থ হয়েছিল। এই ম্যাচে ইংল্যান্ডের সবচেয়ে ইতিবাচক দিক কী ছিল? ইতিবাচক দিকের কথা যদি আমরা বলতে চাই তো ইংল্যান্ড আসলে তাদের মিডফিল্ড এবং আক্রমণ এমনভাবে সেট করেছিল যে তারা ক্রোয়েশিয়াকে সবসময় একটি চাপের মধ্যে রাখতে সক্ষম হয়েছিল। এবং আমরা যদি ইংল্যান্ডের মিডফিল্ডের দিকে দেখি যে অ্যান্ডারসন এবং রাইস তারা কিন্তু সবসময় বল প্রেসিংয়ের মধ্যে রেখেছিল ক্রোয়েশিয়াকে এবং তারা এই কাজে বরাবরই সফলই হয়েছিল। যার ফলে দেখা যায় যে তৃতীয় গোলটি হওয়ার পর সাকা এবং রাশফোর্ডের সম্মিলিত যে গোলটি হয় সেটি আসলে অত্যন্ত চমকপ্রদ একটি গোল ছিল এবং গুরুত্বপূর্ণ মোমেন্টে গুরুত্বপূর্ণ সাবস্টিটিউটের মাধ্যমে যেই গোলটি আসলে আসে সেটি আসলে ম্যাচের পুরো মোড়কে বদলে দিয়েছিল এবং এটি বলতে গেলে আসলে একটি সবচেয়ে বড় ইতিবাচক দিক ইংল্যান্ডের বলা যায়। ইংল্যান্ড জয়ের মূল চাবিকাঠি কী ছিল? আমরা যদি ফুটবল খেলায় চিন্তা করি যে ফুটবল এমন একটি খেলা যেখানে আমাকে ডিফেন্সও করতে হবে, আমাকে মিডফিল্ডও সামলাইতে হবে এবং ঠিক একইভাবে আমি যখনই গোলের জন্য আমার সুযোগ তৈরি হবে সেগুলোকে আমাকে গোলে কনভার্ট করতে হবে, তবেই একটি টিম জিততে পারবে। যদি আমার ডিফেন্সে ল্যাকিং থাকে, মিডফিল্ডে ল্যাকিং থাকে তাইলেও সমস্যা, এবং যদি আমি অ্যাটাককেও ভালোভাবে গোলে রূপান্তর করতে না পারি, চান্সেসগুলো ক্রিয়েট করতে না পারি, তাহলেও কিন্তু একটি টিম সফলভাবে ম্যাচটি জিততে ব্যর্থ হয়। ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে ইংল্যান্ড তাদের লেফট ব্যাক, রাইট ব্যাক এবং তাদের সেন্টার ব্যাক খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। তাদের 2 লেফট ব্যাক এবং রাইট ব্যাক যখনই ইংল্যান্ডের কাছে বল ছিল তারা খুব দ্রুত অ্যাটাকিংয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাদের মিডফিল্ডও ঠিক একই কাজ করেছে, ক্রিয়েটিভ প্লে মেকিং করেছে। জুট বেলিংহাম খুব সুন্দর খেলেছে এবং তাদের আমরা যদি উইংয়ের কথা বলি, উইঙ্গারের কাজ আসলে ফুটবল খেলায় উইঙ্গারের কাজ থাকে যে খুব সুন্দর সুন্দর ক্রস দেওয়া, ডি বক্সের ভিতরে ঢুকে অপোনেন্টকে বাধ্য করা যে তুমি আমাকে চার্জ করো যাতে একটি ফাউল হয়। এবং আমরা তো জানি যে ডি বক্সে ফাউল হলে তার আলটিমেট যেটা রেজাল্ট পেনাল্টি, এবং যেটি হয়েছে ইংল্যান্ডের ফার্স্ট গোল, যেটিকে আমরা একটি ম্যাচের সবথেকে বড় টার্নিং পয়েন্ট বলতে পারি, সেটি লুকা মদ্রিচের ফাউলের কারণেই হয়েছে। হ্যারিকেনও সেখানে সেটি গোলে কনভার্ট করতে পেরেছে। আসলে অনেকেই মনে করে যে পেনাল্টি থেকে তো পেনাল্টি পেয়েছি, গোল তো হবেই, কিন্তু আসলে জিনিসটা এইরকম না। ফুটবলে পেনাল্টি থেকে গোল দেওয়াও এটি অনেক চাপ, এবং যেটি আমরা দেখেছি যে হ্যারিকেন কিন্তু প্রথমে গোল দিতে ব্যর্থ হয়েছিল, যেটি বার পোস্টে লেগেছিল। কিন্তু আসলে ভাগ্য বলতে অনেক কিছু আছে। লিভাকোভিচ যিনি ক্রোয়েশিয়ার গোলরক্ষক, উনি আসলে তার
একটি মিস্টেকের কারণে সেটি পেনাল্টিটি আবার রিটেক হয় এবং দ্বিতীয়বার কিন্তু হ্যারি কেন আর কোনো ভুল করেননি, তিনি সেটি গোলে কনভার্ট করেছে। সো ওভারঅল আমরা যদি দেখি যে মিডফিল্ডের দারুণ প্রদর্শন এবং অ্যাটাকিংয়ের তারা যতবারই এগিয়েছে অ্যাটাকিং করার জন্য, তারা বল প্রেসিংয়ে গিয়েছে, তাদের থ্রু বল ইংল্যান্ড চমৎকারভাবে সফল হয়েছে, তারা 4টি গোল দিয়েছে এবং এই সব কিছু দিক বিবেচনা করলেই ইংল্যান্ডের জয়ের মূল চাবিকাঠি আমি এটিই মনে করি। রাশিক, এই জয়ের পর ইংল্যান্ডের বিশ্বকাপ সম্ভাবনা কতটা উজ্জ্বল? ধন্যবাদ আপনাকে। ইংল্যান্ডের এবারের স্কোয়াড যদি আমরা চিন্তা করি যে এবং প্রত্যেকবারের স্কোয়াডের কথা যদি আমরা চিন্তা করি, যে অন পেপারে ইংল্যান্ডের স্কোয়াড কিন্তু বরাবরই ভালো, কিন্তু আসলে ম্যাচে গিয়ে দেখা যায় যে তারা ম্যাচে বা কোনো বড় টুর্নামেন্টে আসলে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না। তো এবারে আসলে বিশ্বকাপের ইংল্যান্ডের যাত্রাটাই শুরু হয়েছে ক্রোয়েশিয়ার মতো একটি বড় দলের সাথে 4-2 ব্যবধানে জয়ের মাধ্যমে। তো আমি মনে করি যে এবারের বিশ্বকাপে যেহেতু তারা ক্রোয়েশিয়ার মতো একটি বড় দলের সাথে 4-2 ব্যবধানে জিততে পেরেছে এবং তারা এই বিষয়ে আত্মবিশ্বাসী যে তারা পরবর্তী নকআউট স্টেজে বা রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত যতদূর পর্যন্ত আগাতে তারা পারবে, আমার মনে হয় যে তাদের একটি ভালো সম্ভাবনাই থাকবে বলে আমি মনে করি। দুইজন গেস্টের কাছে জানতে চাই, হ্যারি কেন কি এবারও ইংল্যান্ডকে শিরোপার কাছে নিয়ে যেতে পারবে? সেভাবে আসলে এখনও বলা যাচ্ছে না, কারণ বিশ্বকাপের মঞ্চে একটি দলকে যদি ফাইনাল পর্যন্ত যেতে হয় তাহলে তাকে আসলে অনেক কিছু অতিক্রম করেই যেতে হয়। বিশ্বকাপে ছোট দল বড় দল কোনো কিছুই ম্যাটার করে না। আমরা যদি প্রিভিয়াস ম্যাচগুলোর কথা চিন্তা করি, যে গতকালকেও পর্তুগাল এবং কঙ্গো ডিআরের যে ম্যাচটি হয়েছে, সবাই আসলে ধরেই নিয়েছিল যে হয়তো পর্তুগাল জিতবে, কিন্তু আসলে সেটি হয়নি। এবং আমরা যদি স্পেন এবং কোপা ভার্দের যদি ম্যাচের কথা চিন্তা করি, সেখানেও ঠিক যে দেশটি তাদের প্রথমবার বিশ্বকাপ খেলছে, সে দেশটিও স্পেনের মতো একটি হট ফেভারিট টিমকে তারা এবার রুখে দিয়েছে, তারা ড্র করেছে। তো অবশ্যই সম্ভাবনা আছে, সম্ভাবনা যে একবারে নেই তা নয়, কারণ হ্যারি কেনের কাছে আসলে এখানে তো হ্যারি কেনের একার কিছু করার নেই। একটি টিমকে জিততে হলে তাকে প্রপার সাপোর্ট দিতে হবে এবং হ্যারি কেনের কাছে সেটি আছে। তার কাছে তার সাপোর্টিভ মিডফিল্ডার আছে, তার কাছে উইঙ্গার আছে, তার কাছে একটি চমৎকার ডিফেন্স লাইন আপ আছে এবং তাদের পিকফোর্ড তো আমরা সবাই জানি ইংল্যান্ডের সেই অনেক আগে থেকেই তিনি তাদের ইংল্যান্ডের রক্ষণকে সামলাচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সম্ভাবনা রয়েছে, কিন্তু এবারের বিশ্বকাপে আমরা যদি বাকি দলগুলোর কথা চিন্তা করি, তারাও কিন্তু এবার ফুল ফর্মে আছে। আমরা ফ্রান্সের এমবাপ্পের কথা বলতে পারি, দারুণ একটি শুরু করেছে, 2টি গোল করেছে। আমরা আর্জেন্টিনার আমাদের মেসির কথা বলতে পারি, গত ম্যাচে হ্যাটট্রিক করেছে। তো সব মিলিয়ে যদি বলতে চাই, হ্যাঁ সুযোগ রয়েছে, কিন্তু আসলেই কষ্ট হবে হ্যারি কেনের ইংল্যান্ডকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে। আমি রাশিকের কাছে তার মতামতটা শুনতে চাই। এবারের বিশ্বকাপের যদি আমরা ম্যাচগুলো আসলে দেখি, যে প্রত্যেক ম্যাচে কিন্তু কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটতেছে। যেমন ব্রাজিল এবং মরক্কোর ম্যাচে তারা আশা করেছিলাম আমরা যে হয়তো ব্রাজিল খুব সহজেই ম্যাচটি বের করে নিয়ে আসতে পারবে, কিন্তু সেই ম্যাচে আসলে ড্র করেই আসলে ব্রাজিলকে শেষ করতে হয়েছে। এবং স্পেন এবং তার সাথে যে দলে খেলা হয়েছিল সেইখানেও কিন্তু আসলে স্পেন ড্র করেই মাঠ ছেড়েছে। তো সেই ব্যাপারে আমি বলতে পারি যে হ্যারি কেন আসলেই যেহেতু প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মতো একটি দলকে 2 গোল করে বিজয় এনে দিতে পেরেছে, তো আমি মনে করি যে হ্যারি কেন আসলেই আত্মবিশ্বাসী এবং তার দল নিয়েও অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। দিন শেষে দলগত পারফরমেন্সটাই মূল কথা। এখানে ব্যক্তিগত পারফরমেন্সের তেমন একটি মূল্যায়ন করা যায় না, কারণ একটি ম্যাচ জিততে গেলে দলগত পারফরমেন্সকেই প্রাধান্য দিতে হয়। 4 গোলের দাপট, 6 গোলের রোমাঞ্চ, ফুটবলের অসাধারণ প্রদর্শনী এবং ক্রোয়েশিয়ার শেষ পর্যন্ত লড়াই, এই ম্যাচ কি বিশ্বকাপ 2026-এর সেরা ম্যাচগুলোর একটি, নাকি আরও বড় নাটকীয়তা সামনে অপেক্ষা করছে? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে সামনের বিশ্বকাপ বিশ্লেষণ।